হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে রমাদান মোবারক। এই ব্লগটি একটু অন্যরকমভাবে শুরু হচ্ছে। আজকে ইফতারে ইভিনিংয়ে আমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করেছি। সবাই একসাথে ইফতার করব ইনশাল্লাহ। তো ইফতারের প্রিপারেশন শুরু হয়ে গেছে। ডাস্টিং, ক্লিনিং, ডেকোরেশন এগুলো তো করতেই হয় বাসায় গেস্ট আসলে। যেহেতু আমি একা মানুষ তাই সকাল থেকেই শুরু করেছি। সকাল থেকে না, গত রাত থেকে আমি আমার প্রিপারেশন শুরু করেছি। আসলে বাইরে থেকে দেখলে মনে হয় যারা বিদেশে থাকে সবসময় টিপটপ ফিটফাটে থাকে, বাট দিস ইজ দ্য রিয়ালিটি। মোস্ট অফ দ্য টাইম আমরা এরকম কাজের বেটি হয়েই থাকি, কারণ এখানে আমাদের কোনো হেল্পিং হ্যান্ড নাই, সব কিছু নিজের হাতেই করতে হয়। যাই হোক, দিন শেষে আলহামদুলিল্লাহ। আর আমার নিজের কাজ নিজে করতে আমি পছন্দ করি, অন্যের কাজ আমার একদম পছন্দ হয় না। এখানে আমি রুমটা পরিষ্কার করে এয়ার ফ্রেশনার বা রুম ফ্রেশনার যেটাই বলে সেটা ইউজ করছি। আর্গান অয়েল ইউজ করছি অ্যাজ এ রুম ফ্রেশনার। ছোটো ভেজে আর্গান অয়েলটা ঢেলে দেবো, তারপরে যে উপরে যে স্টিকগুলো রয়েছে এগুলো ওই অয়েলটাকে সোক করে নেবে এবং পুরো রুমে স্মেলটাকে স্প্রেড করে দেবে। অনেক সুন্দর স্মেল, আমার খুব ভালো লাগে। প্রত্যেক দিন আমার একটা আরোমা রুমে থাকলে না একটা রিফ্রেশমেন্ট কাজ করে। যাই হোক, একা একা যতটা পারছি কাজ গুছিয়ে নিচ্ছি। আর আজকে ছুটি বাচ্চাদের স্কুল, তাই বাচ্চারা বাসায় থাকলে আসলে কাজ দ্রুত এগোয় না। আমি যখন বাসা একা থাকি আমি কিন্তু খুব তাড়াতাড়ি দ্রুত কাজগুলো সেরে ফেলতে পারি। কাজ করতে হয়, অ্যাট দ্য সেম টাইম ওদের এটা ওটা শুনতে হয়, ওদের এটা ওটা করে দিতে হয়। এদিকে আমি বেড সেট করবো, আর বেডের উপরে এই ভদ্রলোক শুয়ে আছে, তাকে নড়ানো যাচ্ছে না, একদম গভীর ঘুমে আছে সে, তাকে সরাতেও পারছি না আমি। ও পায়ে যে ব্যথাটা পেয়েছিল এখন অনেকটা ভালো হয়ে গেছে। বাসায় থাকে না, বাসায় যদি থাকতো তাহলে খুব তাড়াতাড়ি এটা ভালো হয়ে যেত। তারপরে ও যখন বাসায় আসে আমি এটা পুরো ক্লিন করে ব্যান্ডেড করে দিই, আবার ওষুধ দিই। ডক্টর যে ওষুধ ওকে দিয়েছে অ্যান্টিবায়োটিক, রেগুলার ওটা ওকে দেওয়ার চেষ্টা করি। তো এই আর কি, অনেকটা ভালো আছে এখন আলহামদুলিল্লাহ। এখানে আমি এই যে নতুন ল্যাম্পটা কিনেছি, বেড সাইডে আগে একটা টেবিল ল্যাম্প ছিল, ইলেকট্রিক টেবিল ল্যাম্প, ওটা সরিয়ে মার্কেটে গিয়ে এটা পছন্দ হয়েছে তাই এটা নিয়েছি। বেসিক্যালি এটার ভেতরে একটা ছোট ক্যান্ডেল হোল্ডার আছে। তো বাচ্চারা আসবে বাসাতে, এই জন্য আমি ভেতরে ক্যান্ডেলটা না দিয়ে আমি একটা মানি প্ল্যান্টের একটা বোতল ছিল সেইটার ভেতরে রিপ্লেস করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আমার কাছে এটাও দেখতে ভালো লাগছে। পরবর্তী গেস্টটা চলে গেলে আমি ভেতরে আবার ক্যান্ডেল যেটা আছে সেটা রিপ্লেস করে দেব। বাচ্চাদের রুম যতই ক্লিন করে রাখা হোক, ক্লিন কিন্তু থাকে না। আগের দিন রাতে আমি সব কিছু সেট করে রেখেছিলাম, বাট সকালবেলা ওদের রুমে গিয়ে দেখি ঠিক যেমনটাভাবে সেট করেছিলাম তার উল্টোটা হয়ে আছে, পুরো এলোমেলো। সবার বাসাতেই, যাদের বাসাতে বাচ্চা আছে সবাই নিশ্চয়ই প্রবলেমটা ফেস করে থাকে। গেস্ট আসার আগ মুহূর্তে বাচ্চাদের রুমে আবার যেতে হয়, আবার সেট করতে হয়। তো আমারও সেই রুটিন, সেটাই করছিলাম। বাচ্চারা ইভিনিংয়ে কী পরবে সেই কাপড়গুলোও বের করে দিচ্ছিলাম। বড় হয়ে গেছে বাচ্চারা, বাট তারপরেও সব কিছু ঠিকঠাক করে দিতে হয়। আলহামদুলিল্লাহ, আমার বাচ্চারা অনেকটা নিজের কাজ নিজে করে। আমি তাদেরকে শিখাচ্ছি বেড সেট করা, টেবিল গোছানো, তো ওটা নিজে করে, তারপরেও আমাকে দেখতে হয়। একদম 100% তো আর পারে না, এখনও অনেক ছোট তারা। লিভিং রুমে চলে এসেছি লিভিং রুমটা সেট করার জন্য। তো সব কিছুই চেঞ্জ করতে হয় গেস্ট আসলে। আর আমার বাসায় যেহেতু ক্যাট আছে, পেট আছে, সো এভরিথিং খুব ভালোভাবে ডাস্টিং করতে হয়। সব কিছুই আমি একদম চেঞ্জ করে ফেলি যেন বিড়ালের যে লোম টোম এগুলো কোথাও না থাকে। সবাই এইসব পছন্দ করেন না, আর ভালোও লাগে না গেস্টের সামনে এগুলো আসলে। যাই হোক, আমি চেষ্টা করছি নিট অ্যান্ড ক্লিন করার। আমার লিভিং রুমটা খুবই সিম্পল, একদম সাদা মাটা, হোয়াইট কালারও রেখেছি কারণ আমার সাদা কালারটাও খুব পছন্দ। সিম্পলভাবে গুছিয়ে রেখেছি। আর হাজারটা কুশন যদি আমি লিভিং রুমে রাখি সেইটা থাকে না, সবগুলো আমার মেয়ে নিয়ে গিয়ে তার বেডে রেখে দেয়। ও নিজের পিলো
ফ্লোর সাইড বালি সব কিছুই আছে, বাট তারপরেও ও আবার এখান থেকে কুশনগুলো নিয়ে যাবে। পুরো বেড ভরা কুশন রেখেছে, সেখান থেকে আনতেও দিবে না। যাই হোক, আমি চুপ করে 2টা কুশন নিয়ে চলে এসেছি ওখান থেকে। আমার রান্না কিন্তু এখনও আমি শুরু করতে পারিনি। সকাল থেকে শুধু এগুলোই করছি, ক্লিনিং, ডাস্টিং, ডেকোরেশন। কাল রাতেও কিন্তু করেছি, সকালে উঠে আবার করছি। আমি যতবার রুমে আসি আমার সব কিছু দেখে মনে হয় এটা একটু ঠিক করা দরকার, ওইটা একটু ক্লিন করা দরকার। আমার মনে হয় আমার মতো আরও অনেকে আছেন এরকম খুঁতখুঁতে স্বভাবের। তার পেতেই হবে। রুমটা প্রায় আমি সেট করে ফেলেছি, সব কিছু ক্লিন করে ফেলেছি। এখন আমি ফ্লোরের ওই পাশটাতে আরেকটা কার্পেট বিছিয়ে দেব, কারণ ইফতারে আমি আসলে নিচে ফ্লোরেই ইফতার সার্ভ করব ছেলেদেরকে। ছেলেরা সাধারণত লিভিং রুমে বসে, মহিলাদের আমার বেডরুমে বসার ব্যবস্থা করা হয়, এবং বাচ্চারা বাচ্চাদের রুমে থাকে। এবং ছেলেরা কিন্তু নিচে বসে ইফতার করতে সবাই মিলে একসাথে ওরা পছন্দ করে। টেবিলে কেউই বসে না, সবাই ফ্লোরে বসে। আলহামদুলিল্লাহ, ফ্লোরটার জন্য আমি ফাঁকা রেখেছি যতটা পেরেছি। আর এই পাশে একটা কার্পেট দিয়ে দিলাম যাতে সবাই কমফোর্টেবলি বসে ইফতার করতে পারে। এই আর কি, যতটা পারছি গোছাচ্ছি। আমার প্ল্যান্টের এই কালেকশনগুলো আমি রেখেছি, ইনডোর প্ল্যান্টস। সামনে আমার আরও প্ল্যান্ট আছে, বেলকুনিতে আছে, কারণ শীতের সময় আমার এই লিভিং রুমে একদম কোনো সানলাইট আসে না, আর গাছের তো একটু সানলাইট দরকার। বেলকনিতে আমার খুব বেশি সানলাইট আসে না, হালকা হালকা আসে, যেটা ইনডোর প্ল্যান্টের জন্য যথেষ্ট। সো সব প্ল্যান্টগুলো আমি বেলকনিতে রেখেছি, বাস 2-3টা প্ল্যান্ট আমি শুধু রুমে রেখেছি। আর আমার লিভিং রুমের স্পেসও একটু দরকার ছিল, সেজন্য সবগুলো প্ল্যান্ট আমি আনি নাই। টেবিল সব ফাঁকা করে ফেলেছি, কারণ টেবিলে আমি ইফতার সার্ভ করবো সেই জন্য। গতকালে বাজার করে এনেছিলাম দুজন, ওরা ইফতারের সব বাজার আমরা আগের দিন রাতে করেছি দুজন। অনেক রাত হয়ে গেছিলো, তারাবি পরে তারপরে আমরা গেছিলাম, তারপরে বাজার করে এনেছি। আমি এখানে শামি কাবাব বানাচ্ছিলাম। শামি কাবাবটা আমি বানিয়ে, এমনিতেই আমি প্রত্যেক রোজাতে আগে বানিয়ে এটা আমি ফ্রিজে রেখে দিই। তারপর যখন খাওয়ার হয় ইফতার টাইম বের করে শুধু ভেজে সার্ভ করে ফেলি। তো আগের দিন রাতে আমি শামি কাবাব বানাচ্ছিলাম এখানে। তো জামান আমার সাথে বসেছিল, দুজনে বসে। এখন কিন্তু রাত 1:30 বাজে, তো সারা রাত জেগে জামাই বউ আমরা এগুলো কাবাব বানাচ্ছিলাম। বানানো আমার হয়ে গেছে, এখন আমি এগুলো ফ্রিজে রেখে দেবো। ফার্স্টে আমি নর্মাল ফ্রিজে রেখে একটু শক্ত করে নেব, তারপরে কাবাবগুলোকে কোনো জিপলক প্যাকেটে বা কোনো বক্সে করে সুন্দর করে সাজিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। এগুলা অনেক দিন রাখা যায়, কোনো সমস্যা হয় না। আর যেহেতু শামি কাবাব, ডাল, মাংস এগুলো সব মোটামুটি সেদ্ধ করা, তারপরে ব্লেন্ড করা হয়, তাই খারাপ হওয়ার এত তাড়াতাড়ি সম্ভাবনাও থাকে না, অনেক দিন পর্যন্ত অনেক ভালো থাকে। কাবাবের সাথে সাথে আমি এখানে মাংসের পিঠা বানাচ্ছিলাম। কাবাব বানালাম, শেষ করে আমি এটা শুরু করেছিলাম। রাত 2:30 পর্যন্ত আমরা দুজনে কাজগুলো করছিলাম, বাট আমার অনেক ঘুম পাচ্ছিল সত্যি কথা বলতে, কিন্তু করার কিছু নাই। যখন গেস্ট আসে একা এক হাতে সব কিছু করতে হয়। তো আগের দিন যতটা কমপ্লিট করে রাখা যায়, পরের দিন কাজের চাপটা ততটা কমে যায়। আর এই ইফতারগুলো যেহেতু বানিয়ে ফ্রিজে রাখা যায়, যতটা বানিয়ে রাখা যাবে পরের দিন ততটা আমাকে কম বানাতে হবে, বা আমি তাড়াতাড়ি সব কিছু করে ফেলতে পারবো। তাই এই মাংসের পিঠাগুলো আমি বানাচ্ছিলাম। পিঠা বানানো শেষে তারপর আমরা আবার একটা ডেজার্ট বানাচ্ছিলাম। একটাই সুইট আইটেম রেখেছি আমি, কারণ ইফতারের পরে রোজা রেখে সাধারণত কেউ সুইট কিছু খেতে পছন্দ করে না। এখানে আমি পিস্তাশিও কুনাফার একটা ডেজার্ট বানাচ্ছিলাম। তো এটা ক্রিম, কন্ডেন্স মিল্ক, কুনাফা, মানে পিস্তাশিও অনেক কিছু দিয়ে আমি এটা বানিয়েছি। একদিন ইচ্ছা আছে এইটার রেসিপি শেয়ার করার।
আজকে আমি ছোলা বানালাম। ছোলা আমি প্রেশার কুকারে দিই, তো বেশিক্ষণ লাগে না আমার ছোলা বানাতে। আর এখানে যারা আছে আমাদের ফ্রেন্ডরা সবাই বলে আমি একটু অন্যরকমভাবে ছোলা বানাই। চিকেন বিরিয়ানিও করবো আমি। চিকেন বিরিয়ানির জন্য চিকেনের মশলাটা আমি কষাচ্ছি এখানে। সকাল থেকে দাঁড়িয়ে কাজ করছি, আমি আসলে আর দাঁড়াতে পারছিলাম না, আমার প্রচুর ব্যাক পেন হচ্ছিল। তো অফিস থেকে আসার পর জামান আমাকে হেল্প করছিল ভাজি ভুজি করাতে, এগুলো সব আমি তো সব বানানো হয়ে গেছে, শুধু ফ্রাই করা ছিল আর সার্ভ করা ছিল। তো জামান এখানে ফ্রাই করছিল, চিকেন চপ আর হচ্ছে কাবাব ফ্রাই করছিল। আমার অলমোস্ট হয়ে গেছিলো, ও আমাকে হেল্প করে। আমি কিছুক্ষণ বসেছিলাম, আসলে কাজের মাঝখানে এরকম যদি কেউ হেল্প করে আসলে কী বলবো, অনেকটা শান্তি পাওয়া যায়। বাট বেচারা তো নিজেও সময় পায় না, ও সকাল দিয়ে অফিসে চলে যায়, তারপর অফিস থেকে এসে রোজা রেখেছে নিজে, ওর তো একটু রেস্ট করতে মন চায়। বাট তারপরে ও অফিস থেকে এসে কিচেনে এসে আমাকে হেল্প করছে, যতটা পেরেছে হেল্প করেছে আলহামদুলিল্লাহ। আমি এখানে চিকেন স্যান্ডউইচ বানাচ্ছিলাম। বেসিক্যালি এটা বাচ্চাদের খুব পছন্দ, চিকেন চিজ দিয়ে আমি এটা বানাই। বাচ্চারা রোজা রেখেছে, আমার ছেলে রোজা রেখেছে, আমার ফ্রেন্ডের বাচ্চারাও রোজা রেখেছে, তাই বাচ্চাদের কথা মাথায় রাখতে হয় বিশেষ করে বেশি। এগুলো রেডিমেড রুটি নিয়ে এসেছি, তারপর এরকম হাফ মুন করে রুটিগুলোকে ফার্স্টে কেটে নিলাম। তারপর আগের থেকে আমি চিকেনের আগের দিন রাতে এটাও বানিয়ে রেখেছিলাম, ভেতরে যে পুরটা, চিকেনটাকে সুন্দর করে ক্যাপসিকাম, আদা রসুন, পেঁয়াজ, সস, তারপর হচ্ছে আর সুইট চিলি সস দিয়ে সুন্দর করে ভেতরের পুরটা বানিয়ে নিয়েছিলাম। এটা আমি এখন রুটির ভেতরে দেব। তারপর এখানে সামান্য পরিমাণ চিজ দিয়ে নেব, যেহেতু বাচ্চারা খাবে চিজ, বাচ্চারা খুব পছন্দ করে। এরপর রুটিটাকে এভাবে সামোসার মতো করে ফোল্ড করে নেব। তারপর ফোল্ড করা এই সামোসাটা আগে থেকে আমি ডিম ফেটে রেখেছি একটি বাটিতে, ফাটানো ওই ডিমের মধ্যে চুবিয়ে এইভাবে যদি একটা এরকম কিছু সাহায্যে ধরা যায় তাহলে হাতটা নোংরা হয় না। সুন্দর করে আমি এইভাবে ডিপ করে নিলাম ভালোভাবে ডিমের মধ্যে। তারপর একটা বেকিং ট্রেতে আমি রাখবো। বেকিং ট্রেতে আগে একটা এরকম বেকিং পেপার দিয়ে রেখেছি, তার উপর বাটার স্প্রেড করে রেখেছি, ব্রাশ করে রেখেছি। তারপর একে একে সবগুলা বানিয়ে এরকম বেকিং ট্রেতে দিয়ে আমি মাইক্রোওয়েভ করব প্রায় 30 মিনিটের মতো। আলহামদুলিল্লাহ আমার ইফতারি রেডি হয়ে গেছে, আমি টেবিলে অলরেডি সার্ভ করে ফেলেছি। এই সামান্য কিছু আয়োজন আমি যতটা পেরেছি, জিলাপি, পেঁয়াজও আরও কিছু আইটেমস ছিল। আমার টেবিল ছোটোর জন্য এক টেবিলে সব কিছু আমি দিতে পারিনি। তো যাই হোক, আই হোপ আমার গেস্টরা ইফতারটা এনজয় করবে। আর যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, যদি কোনো কিছু উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।